আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকেই আমাদের ক্লাস 9-10 এর বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান এর তৃতীয় পরিচ্ছেদে, যেটিতে আমরা আলোচনা করব সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। আলোচনার পূর্বেই বলে দিই যে আমি সামরিক শাসনে কেন গোল দাগ করে রাখছি, লাল দাগ। কারণ গত ক্লাসে আমরা যখন আলোচনা করছিলাম যুক্তফ্রন্ট নিয়ে, অর্থাৎ যুক্তফ্রন্ট নির্বাচনে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট দলটি বিজয় লাভের পরেও যখন তারা ক্ষমতায় থাকতে পারলো না, 56 দিনের মাথায় তাদেরকে যখন বরখাস্ত করা হলো, তখন নিয়মিতভাবেই রাজনৈতিক দল পরিবর্তন হচ্ছিল এবং কোনো নির্দিষ্ট কোনো দল না থাকার কারণে পাকিস্তানে সেই সময় সামরিক শাসনের একটা চিত্র আমরা দেখতে পাই। সেই আলোচনা নিয়েই আজকে আমরা পূর্বে আলোচনার সূত্র ধরেই আজকে আমরা আলোচনা শুরু করব। আমি তোমাদের সাথে আছি নাজমুল করিম অর্ণব, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে। চলো তাহলে দেখা যাক সামরিক শাসন ও তার পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহগুলো কি ছিল। পশ্চিম পাকিস্তানি ভিত্তিক সামরিক বেসামরিক শাসক গোষ্ঠীর অশুভ তৎপরতার ফলে সংসদ ও সরকার কার্যকর ভূমিকায় থাকেনি। কি বলছে? সামরিক বেসামরিক শাসক গোষ্ঠীর অশুভ তৎপরতার ফলে সংসদ আর সরকার কার্যকর ভূমিকায় থাকেনি, অর্থাৎ সরকারের যে একটা ভূমিকা কিংবা তাদের যে পার্লামেন্ট অর্থাৎ সংসদ, যেখানে কিনা আইন তৈরি হয় একটা দেশের, সেই দুইটা জায়গায় কোনো রকম তারা কার্যকর অবস্থায় ছিল না, ভালো অবস্থায় তারা ছিল না। ষড়যন্ত্রকারী গোষ্ঠী ক্ষমতা দখলের সুযোগের অপেক্ষায় ছিল। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে পরস্পর বিরোধী এমএলএদের মধ্যে মারামারির মতো এক অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে ডেপুটি স্পিকার শাহেদ আলী গুরুতর আহত হয়, পরে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এরই সুযোগ নিয়ে 1958 সালের 7ই অক্টোবরে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে সামরিক আইন জারি করেন। প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কি করেন? তিনি সামরিক আইন জারি করেন। কত সালে? 1958 সালের প্রথমবারের মতো তাহলে আমরা সামরিক শাসন দেখতে পাচ্ছি। তিনি দায়িত্ব নিতে সব পদক্ষেপ গ্রহণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 1956 সালে সংবিধানকে বাতিল করেছেন। অবশ্যই, কারণ সংবিধান যদি উপস্থিত থাকে একই সাথে সামরিক শাসনও যদি থাকে, দুইটা হইলে চলবে না। ওই যে বলেন একটা বাক্য, দুই নৌকায় পা দিলে হয় না, ঠিক তেমনই তুমি যদি সামরিক শাসন বহাল করো তবে তোমার সংবিধানকে বাতিল করতে হবে। যদি তুমি সংবিধানকে আবার নতুন করে আনতে চাও তবে তোমার সামরিক শাসনকে বাতিল করতে হবে। ঠিক আছে? তো সামরিক সংবিধানকে বাতিল করেছে 56 সালের। কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছে। রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে জেলে প্রেরণ ও সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া। এখানে একটা বিষয়, যখন সামরিক শাসন হয় প্রথমত দেশের সংবিধানটাকে বাতিল করে, যেটা আমরা দেখতে পেলাম। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর তার কার্যক্রম সম্পূর্ণ নিষেধ করে দেয়, নিষিদ্ধ হয়ে যায়। সংবাদপত্রের স্বাধীনতা থাকে না। পরবর্তী আমরা দেখতে পেলাম যে মানুষের মৌলিক অধিকার পর্যন্ত হরণ করে নেয়, যেটি আমরা এখানে 5 নম্বরে দেখতে পেলাম। ওকে, পরবর্তীতে যাব আইয়ুব খানের ক্ষমতা দখল। দেখো, একটা কথা বলে না যে বাপেরও বাপ আছে, একটা প্রবাদ বাক্য। তো ইস্কান্দার মির্জা যখন 1958 সালে সামরিক শাসন আইন জারি করলেন, প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, তখন তার সেনাপ্রধান ছিল সেই সময় আইয়ুব খান। আইয়ুব খান কি করলেন যে মাত্র 20 দিনের মাথায় ইস্কান্দার মির্জাকে প্রথমে দল থেকে, পরবর্তীতে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিলেন এবং পরবর্তীতে আইয়ুব খান নিজে সেই ক্ষমতা দখল করেছিলেন। চলো দেখা যাক সেটা কিভাবে হয়। 1958 সালের 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে উৎখাত ও দেশ ত্যাগ করতে বাধ্য করে ক্ষমতা দখল করে নেন। তিনি নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠ করেন। যেসব পদক্ষেপ নেন তা হলো কি? নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেছিলেন আইয়ুব খান। 2, পূর্ব ঘোষিত 1959 সালের অনুষ্ঠব্য সাধারণ নির্বাচন স্থগিত করেছিলেন। দুর্নীতি চোরাচালান দূর করার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন পুরা দেশে, যে আমি ক্ষমতায় যখন এসেছি সেই সূত্রে আমি দুর্নীতি এবং চোরাচালানকে আমি দূর করব। রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞাও বহাল সেই সময় ছিল। তিনি সেই সময় রাজনৈতিক দলের উপর যে নিষেধাজ্ঞাগুলো ছিল সেগুলো তিনি সরান নাই, কারণ সেটা তো সামরিক শাসন ছিল এই কারণে। পরবর্তীতে যাই আমরা। সামরিক শাসনকে দীর্ঘস্থায়িত করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে, বেসিক ডেমোক্রেসি নামে একটি ব্যবস্থা চালু করেন। ইতিহাসবিদেরা বলেন যে এটা একটা খুবই হাস্যকর একটা ব্যবস্থা ছিল রাজনৈতিক। তো বেসিক ডেমোক্রেসি অর্থাৎ মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থায় পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে মোট 80,000 নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য, দেখেন দাগাই নেবেন কিন্তু, আমি যেগুলো দাগাচ্ছি সবাই কিন্তু তোমরা দাগাবা, খুব ইম্পর্টেন্ট। 80,000 নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচক মণ্ডলী গঠনের
সিদ্ধান্ত গৃহীত হয় এবং তাদের ভোটে রাষ্ট্রপতি, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয় এবং এটি ছিল পরোক্ষ নির্বাচন পদ্ধতি। পরোক্ষ নির্বাচন পদ্ধতি কেন বলা হলো? দেখো, নির্বাচন পদ্ধতি দুই ধরনের, একটি হলো প্রত্যক্ষ এবং অপরটি হলো কি পরোক্ষ। এখন বলতে পারো ভাইয়া প্রত্যক্ষ পরোক্ষ জিনিসগুলো কি? প্রত্যক্ষ হচ্ছে আমরা যখন আমাদের এলাকার আমাদের বা জেলার সংসদ নির্বাচন যখন হয়, জাতীয় নির্বাচন, তখন আমরা সংসদ সদস্যদেরকে নির্বাচিত করি নিজেদের ভোটে, তাই না? তো জনগণের ভোটে যখন কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয় বা হন, তখন সেটিকে বলা হচ্ছে প্রত্যক্ষ ভোট। এবং আমরা কি রাষ্ট্রপতিকে নির্বাচন করি নাকি রাষ্ট্রপতি কারা নির্বাচন করে? রাষ্ট্রপতিকে সংসদ সদস্যরা, অর্থাৎ আমাদের দেশে যে সংসদের আসন সংখ্যা 350টা, তো 350 জন সংসদ সদস্য তারা নিজেদের ভোটে একজন প্রেসিডেন্টকে অর্থাৎ রাষ্ট্রপতিকে নির্বাচিত করে। সেই সূত্রে যেখানে জনগণের সরাসরি ভোট দেওয়ার কোনো অংশগ্রহণ নেই, সেটাকে বলা হচ্ছে পরোক্ষ ভোট। এটার উদাহরণ যেমন আমি বললাম যে রাষ্ট্রপতি নির্বাচন, আর পাশেরটার উদাহরণ কি হতে পারে? পাশেরটা হচ্ছে যে জনগণের সরাসরি ভোটে, যেমন সংসদ সদস্য বা এমপি যেটা আমরা বলি। ওকে, তারপরে আমরা দেখব যে 1965 সালে 80,000 কাউন্সিল সদস্যের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাহলে ওনার পরোক্ষ ভোটটা 80,000 ভোটার ছিল, তাদের ইউনিয়ন কাউন্সিল সদস্য ছিল, তাদের ভোটে তিনি কি হন? প্রেসিডেন্ট নির্বাচিত হন। সামরিক শাসনের ফলে সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয় পশ্চিম পাকিস্তানের শাসকদের হাতে। পূর্ব পাকিস্তানের সকল ক্ষেত্রে বৈষম্য চরম আকার ধারণ করে। দেখো, বৈষম্য কি করে? চরম আকার ধারণ করে। পয়েন্ট টু বি নোটেড। এই জিনিসটা কেন বলা হলো একটু পরে দেখা যাবে এবং এই জিনিসের ফলাফলটা কি ছিল সেটাও আমরা দেখতে পাবো। পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যসমূহ। পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল, কিন্তু 1947 সালে পশ্চিম পাকিস্তানি শাসন শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে পড়ে। অর্থাৎ যখন দেশভাগ হয়ে যায়, ভারতবর্ষ ভাগ হওয়ার পরে পশ্চিম পাকিস্তানি এবং পূর্ব পাকিস্তান যখন দুইটা ভাগ হয়ে যায়, তখন পশ্চিম পাকিস্তানরা যেই রূপে যেইভাবে শাসন শোষণ চালিয়ে যায় পূর্ব পাকিস্তানিদের উপরে, তখন কিন্তু অবশ্যই দেখা যায় যে পূর্ব পাকিস্তান অনেক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে বা চাকুরির ক্ষেত্রে প্রচুর বৈষম্য শিকার হয়ে পিছিয়ে পড়ে খুব দ্রুত পরিমাণে এবং বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য। ঠিক আছে, যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক বৈষম্য। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করছিল। কি কারণে? কারণ পাকিস্তান সরকার, কারণ মেইন হাতিয়ার তো ছিল কার কাছে? মেইন হাতিয়ার ছিল পশ্চিম পাকিস্তানিদের কাছে। সো মেইন হাতিয়ার যেহেতু পশ্চিম পাকিস্তানিদের কাছে ছিল, সেই কারণে যত রকমের ভালো জিনিস লাভ, বেশি করে লাভ, ঠিক আছে, অর্থনৈতিক দিক থেকে, চাকরির দিক থেকে, স্বাস্থ্য সুরক্ষা সেবা, মিলিটারির দিক থেকে, প্রশিক্ষণের দিক থেকে সব কিছু পশ্চিম পাকিস্তান, যত বাজে জিনিস, দুর্বল জিনিস সব পূর্ব পাকিস্তান, এরকম একটা অবস্থা ছিল। ঠিক আছে, ওকে। 1955 থেকে 1956 সাল পর্যন্ত এবং সেখান থেকে 1959 থেকে 1960 এই অর্থ বছর পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেট বরাদ্দের মাত্র 113,03,80,000 টাকা। কত? মাত্র 113,03,80,000। অপরদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল কত? 500 কোটি টাকা। ঠিক আছে, ওকে। একইভাবে 60-61 থেকে 64-65 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 648 কোটি টাকা, আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে বরাদ্দ ছিল সেটি 22,230 কোটি টাকা। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। মানে যেই আমাদের জায়গারই জিনিসপত্র বাইরে বিক্রি করে, বাইরের দেশে বিক্রি করে যে টাকাগুলো আসতো, সেগুলোও কে নিত? পশ্চিম পাকিস্তানি। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই জানো। তোমরা এই ক্লাস 1 থেকে 9 পর্যন্ত বা 8 অবধি যেগুলো পড়ে এসেছো, বা তোমাদের সাধারণ যে ধারণাটা, এই বেসিক ধারণা থেকেও কিন্তু তোমরা অবশ্যই জানো যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর কীরূপ নির্যাতন করেছিল এবং তারা কীরূপ নির্যাতন এবং বৈষম্য শিকার আমাদেরকে করিয়েছিল, এবং তার ফলাফলস্বরূপ আমরা যে কোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছে এবং যে কোনো ধরনের লাভের শিকার বা লাভের যে একটা সুবিধাটা, সেই সুবিধার প্রাপ্যটা নিয়েছে কারা? পশ্চিম পাকিস্তানিরা। এটা আমরা জানি। ঠিক আছে, পরবর্তী চলে আসি প্রশাসনিক বৈষম্য। প্রশাসনিক বৈষম্য একই অবস্থা ছিল। পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল কি? অতি নগণ্য। অর্থাৎ প্রশাসনে যত রকমের পদ রয়েছিল, পদ পদবি, উচ্চ পদস্থ বা নিম্ন পদস্থ যত ছিল, বেশিরভাগ ক্ষেত্রেই 95% ক্ষেত্রেই ছিল কারা?
পশ্চিম পাকিস্তানিরা ছিল এবং বাকি 5% বা তারও অল্প ছিল পূর্ব পাকিস্তানের মানুষেরা। যেমন দেখো একটা জারি ছক তোমাদের একটু দেখাই, এগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট না পরীক্ষায়, মানে যে আসে এরকম কিছু না, বাট এই বলে যে তোমরা বলছো যে ইম্পর্টেন্ট মুখস্থ করবো কিনা, দরকার নেই আমার মতে, কারণ এগুলা জাস্ট একটু তোমার রিড আউট করবে, একটু একটু দেখবা চোখ দিয়ে, তাইলেই হবে। যেমন দেখো প্রেসিডেন্ট সচিবালয়ে বাঙালি কত 19%, আবার পশ্চিম পাকিস্তানে কত 81%, আবার দেশ রক্ষায় বাঙালি হচ্ছে 8.1%, পাকিস্তান সেখানে 91.9%। তেমন শিক্ষায় দেখো পূর্ব পাকিস্তানে ছিল 27.3% সুবিধা, আবার পশ্চিম পাকিস্তানে ছিল অনেক বেশি, তার অনেক গুণ, কত 72.7%। ঠিক আছে, কৃষিক্ষেত্রে দেখো আমাদের পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান তো কৃষি নির্ভর দেশ, মাটি খুবই উর্বর ভালো, সেখানে কৃষির মাত্র 21%। আর পশ্চিম পাকিস্তানে যেখানে কিনা মরুভূমি, মাটি উর্বর হতো না, সেখানে 79%। তাহলে যে বৈষম্য রেটটা, তোমরা বৈষম্য রেটটা কি বুঝতে পারতেছো কতটা বৈষম্য হয়েছে সেই সময়? পরবর্তী দেখি, পাকিস্তানি সেনাবাহিনীর স্থল নৌ বিমান বাহিনীর যোগে বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করেছিল। সেটা কি? 1956 সালে দৈনিক ডন পত্রিকায়, কোন পত্রিকায়? দৈনিক ডন পত্রিকার এক প্রতিবেদনে বাঙালির অবস্থান তুলে ধরা হয়েছিল। পত্রিকাটার নামটা কিন্তু মাথায় রাখবেন দয়া করে, ঠিক আছে, পরীক্ষা আসার মতো। ডন পত্রিকা, যে জেনারেলে পশ্চিম পাকিস্তান 3 জন, পূর্ব পাকিস্তানে কেউ ছিল না, মেজরও ছিল না, ব্রিগেডিয়ারও ছিল না, কর্নেলে 1 জন ছিল, লেফটেন্যান্ট কর্নেলে 2 জন ছিল, মেজরে ছিল 10 জন, নৌবাহিনীর অফিসারে 7 জন, বিমান বাহিনীর অফিসারে ছিল 40 জন। তার রেশিওতে দেখো 640, 593, 590, 198, 49। মানে বিষয়টা হচ্ছে এরকম যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর অনেকাংশে লুটে নিয়েছে, অনেকাংশে। তোমাকে যদি বলে প্রশ্নে সৃজনশীলে যদি আসে যে পশ্চিম পাকিস্তানের বৈষম্যটা কিংবা পূর্ব পাকিস্তানের জন্য যে বৈষম্য করেছিল, পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যটা ছিল সেটা তুলে ধরো চিত্রটা, তখন তোমরা কি করবা? প্রশ্ন অবশ্যই লিখবা যে হ্যাঁ, পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের উপর বা পূর্ব বাংলার মানুষদের উপরে অনেক নির্যাতন, অনেক অত্যাচার করেছে, অনেক বৈষম্য করেছে, যার চিত্র নিচে তুলে ধরা হলো। সুন্দর করে পয়েন্ট আকারে লিখে দিবা এগুলা, ঠিক আছে? যে শিক্ষাক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, সেটা তারপরে হচ্ছে কি প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য, তারপর সেনাবাহিনীর, বিমান বাহিনী, নৌবাহিনীর ক্ষেত্রে বৈষম্য, এগুলা দিয়ে অনেকটাই নিজের ভাষার মতো করে লিখবা। তোমার তো এই সম্পূর্ণ মুখস্থ থাকবে না ভাই, তুমি নিজের ভাষার মতো করে লিখবা, প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করো যে শিক্ষাক্ষেত্রে বৈষম্যটা কেমন হতে পারে, বা নৌবাহিনীর প্রশাসনিক জিনিসটা কেমন হতে পারে। প্রশাসনিক মানে হচ্ছে চাকুরি, চাকুরিতে আমরা দেখতে পারবো যে উচ্চ পদস্থ, নিম্ন পদস্থ রয়েছে, তাহলে এই বৈষম্যগুলো কেমন হতে পারে সবগুলো বিবেচনা করে আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে প্রশ্নে। এবং প্রশ্নে উত্তর লেখার সময় অবশ্যই, যেমন আমি যদি একটা উদাহরণ দিই তোমাদের, শিক্ষাক্ষেত্রে বৈষম্য যদি চলে আসে যে পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের চেয়ে প্রাথমিক মাধ্যমিক শিক্ষায় এগিয়ে ছিল। পূর্ব বাংলা প্রতিষ্ঠা মানে পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা কি ছিল? এগিয়ে ছিল। কিন্তু পাকিস্তান সৃষ্টির পরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দের জন্য, বাজেটে কম বাজেট বরাদ্দের জন্য পূর্ব পাকিস্তান কি করে? খুব অল্প সময়ে খুব পিছিয়ে পড়ে, এবং অপরপক্ষে দ্বিগুণ বেশি বাজেট দেওয়ার কারণে পশ্চিম পাকিস্তানিরা শিক্ষাক্ষেত্রে অনেকটা এগিয়ে যায়। এই যে এখানে একটা বিষয় তোমরা নিজস্ব মাথা খাটিয়ে মাইন্ড সেটআপে তোমরা লিখতে পারবা। পরে দেখো, ফলে পশ্চিম পাকিস্তান প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, কিন্তু পূর্ব পাকিস্তানে কেন হয় না? কারণ হচ্ছে কি, না হওয়ার কারণ হচ্ছে বাজেট স্বল্পতা। না হওয়ার কারণ কি? বাজেট স্বল্পতা, ঠিক আছে? তো আমরা এইভাবে যদি লিখতে পারি প্রত্যেকটা বৈষম্য, আমাদের কিন্তু খুবই সহজ হয়। পরে দেখো সামাজিক বৈষম্য। পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানের মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়ে ওঠে। কারণ সমাজে তোমার যদি উন্নতি না থাকে, সমাজে যদি অর্থনৈতিক উন্নতি না থাকে, কিংবা সেবামূলক উন্নতি যদি মানুষ না পায়, সেই উন্নয়নের মুখ যদি মানুষ দেখতে না পারে, তবে সামাজিক উন্নয়নে কিন্তু হবে না। মধ্যবিত্তের বিকাশ কি হবে? স্বাভাবিকভাবে মন্থর অর্থাৎ ধীর গতি হয়ে যাবে। বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হতে থাকে। উভয় অঞ্চলের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায়, মানুষ প্রতিবাদ করে, আন্দোলন ডানা বাঁধা দেয়। ঠিক আছে, এই যে দেখো যত রকমের অত্যাচার করেছে, যত রকমের বৈষম্য করেছে, দেখো তুমি যদি কোনো জায়গায় বৈষম্য দেখতে পাও, সেই বৈষম্য ধরো যে তোমার উপরেও হচ্ছে, সেই বৈষম্য তুমি 1 দিন 2 দিন এরকম করে 7 দিন 1 মাস পর্যন্ত সহ্য করতেছো, 1 মাসের পরে বা 1 সপ্তাহের পরে তোমার কিন্তু সহ্য হবে না। ঠিক তখনই তোমার মনে প্রতিবাদ বা আন্দোলনের ঝড় উঠবে, প্রতিবাদ বা আন্দোলনের ঝড় উঠবে, যার ফলাফল আমরা সেই সময়ও দেখতে পেরেছি যখন পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে অনেক অনেক হচ্ছে নির্যাতন, অন্যায় অত্যাচার করছিল। ঠিক সেই সময় পূর্ব পাকিস্তানের মানুষরা কি করেছিল? আন্দোলনের ডানা বেঁধে দিয়েছিল। দেখো, সামরিক শাসন বিরোধী আন্দোলন, আমরা আন্দোলন পেয়ে গেছি।
আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে 1961 সাল থেকে পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়। 62 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের প্রিয় নেতা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার করা হলে আন্দোলনে তীব্র হয়ে ওঠে। এরপর থেকেই একই বছরে ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হলে রাজবন্দীদের মুক্তির দাবিতে আন্দোলন আরও বেগবান হয়। 1962 সালে আইয়ুবের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। ছাত্র সমাজ 15 দফা কর্মসূচি ঘোষণা করে। শিক্ষানীতি বিষয়ক ছাত্রদের আন্দোলনে বিভিন্ন পেশাজীবীও অংশগ্রহণ করেন। এই সঙ্গে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ গঠিত হয়। কি গঠিত হয়? জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। এই এনডিএফ গঠিত হয় যাতে পুনরায় আবার দেশে কি হয় আসে, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা যাতে হয় পুনরায়, সেই কারণে এনডিএফ গঠিত হয়। এই সংগঠন আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন গড়ে তোলে। 1965 সালের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো সামরিক শাসন বিরোধী বক্তব্য নিয়ে জনগণের কাছে যাওয়ার সুযোগ পায়। ঠিক আছে, তো একটা বিষয় থাকে যে সামরিক শাসনকে আমার দূর করতে হবে, সামরিক শাসন উঠাইতে হবে। এই কারণে আমরা দেখতে পেলাম 62-তে ছাত্রদের 15 দফা দাবি, যেটা হচ্ছে কি শিক্ষা আন্দোলন হিসেবেও কিন্তু 62-তে একটা আন্দোলন হয়েছিল, শিক্ষা আন্দোলন। ঠিক আছে, যেখানে কিনা ইউনিভার্সিটির স্বায়ত্তশাসন ফেরত চাওয়ার দাবিটা ছিল এবং বিশ্ববিদ্যালয় থেকে যত প্রকার কালাকানুন রয়েছে, অনিয়ম দুর্নীতি রয়েছে, সকল কিছুকে সরানোর একটা জোরদার দাবি করা হয় 1962-র সেই শিক্ষা আন্দোলনে। এবং পাশাপাশি শিক্ষার যে একটা ব্যবস্থা বা সিস্টেমটা, এটাও কারিকুলামটা চেঞ্জেরও একটা জোরদার দাবি করা হয়। বড় জোর সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু ছাত্র সমাজ অনেক বিশেষ ভূমিকা পালন করে। পরবর্তী আমরা দেখছি 6 দফার পটভূমি। যেই 6 দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়। একটু পরেই আমরা এই জিনিসগুলো দেখব, লেখা থাকবে যে 6 দফাকে কি বলা হয়? বাঙালির মুক্তির সনদ। যেই 6 দফাকে বাঙালির প্রাণের দাবি কিংবা বাঙালির বাঁচার দাবি বলেও আখ্যায়িত করা হয়। কিংবা আরেকটির পরিচয় রয়েছে, সেটি হলো বাঙালির ম্যাগনা কার্টা। বাঙালির ম্যাগনা কার্টা হিসেবেও কিন্তু 6 দফা দাবি পরিচিত। অর্থাৎ 6 দফার এতগুলো পরিচয়। চলো 6 দফার পটভূমিটা আমরা দেখে আসি। 1965 সালে পাকিস্তান ভারতের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় পূর্ববঙ্গ অর্থাৎ তদানীন্তন পূর্ব পাকিস্তানের জনগণ ছিল সম্পূর্ণ অরক্ষিত। কেন? কারণ পূর্ব পাকিস্তানের কোনো ছিল না সামরিক বাহিনী, পূর্ব পাকিস্তানের ছিল না কোনো প্রশাসন। পূর্ব পাকিস্তান সম্পূর্ণ নির্ভর হয়ে থাকতো পশ্চিম পাকিস্তানের আধুনিক সামরিক বাহিনীর উপরে বা তার সরকারের প্রশাসনের উপরে। যখন ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে যায়, তখন পশ্চিম পাকিস্তানিরা কিন্তু কোনোভাবেই পূর্ব পাকিস্তানের মানুষদেরকে নিরাপত্তা দেন না, যার ফলে পূর্ব পাকিস্তানের মানুষরা সম্পূর্ণ অরক্ষিত থাকে, অনিশ্চিতভাবে জীবনযাপন করে। সেই যুদ্ধের সময় পাকিস্তান কেন্দ্র সরকারের কাছে অঞ্চলের সুরক্ষার গুরুত্ব ছিল না, ভারতের দয়ার উপর ছেড়ে দেওয়া হয়েছিল পূর্ব বাংলাকে। ভারত সে সময় যদি পূর্ববঙ্গে ব্যাপক আক্রমণ চালাতো, তাহলে 1200 মাইল দূর থেকে পাকিস্তান কোনোভাবেই এই অঞ্চলকে রক্ষা করতে পারতো না। তাহলে দেখো এই যে কি বলেছে, 1200 মাইল দূর থেকে, অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের দূরত্ব কত ছিল? বেশি ছিল না, তাই না? বলতেই পারে তার বেশি ছিল, কিন্তু হিউজ একটা দূরত্ব। আমি যদি বলি WP ওয়েস্ট পাকিস্তান থেকে এই যে ধরো দূরত্বটা ইস্ট পাকিস্তানের কত ছিল? 1200 মাইল। কত ছিল? 1200 মাইল। ঠিক আছে, এই 1200 মাইল দূরত্ব আমরা দেখতে পাচ্ছি কিসের সাথে? ওয়েস্ট পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানের মধ্যে। সেখান থেকে আসে জীবনও তো বাঁচাতে পারতো না, যে ইন্ডিয়া আক্রমণ করতো আমাদের। এ সময় ইসলাম বিপন্ন রবীন্দ্রসঙ্গীতকে, হিন্দু সংস্কৃতি এবং নজরুলের গানকে হিন্দু গানের অভিযোগ তুলে এসবের চর্চা বন্ধ করার চেষ্টা করা হয়। পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, রাজনৈতিক অধিকার রক্ষার জন্য স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে। স্বায়ত্তশাসনের গুরুত্ব। উপরোক্ত ঘটনাবলী আইয়ুব খানের নির্যাতন, নিপীড়নের পটভূমিতে শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ হিসেবে 6 দফা দাবি উত্থাপন করেছিলেন। অর্থাৎ বাঙালির মুক্তির সনদ, দেখো 6 দফা পূর্ব বাংলার মুক্তির সনদ, বাঁচার দাবি, প্রাণের দাবি, ম্যাগনা কার্টা। কি সেই ম্যাগনা কার্টা? কেন সেটিকে প্রাণের দাবি বলা হচ্ছে বা কেন সেটিকে বাঁচার দাবি বলা হচ্ছে? দাবিগুলা 6টাই তো ছিল, বেশি তো, তাই না? কেন এটা এত গুরুত্বপূর্ণ? চলো দেখা যাক। ঐতিহাসিক 6 দফার প্রবক্তা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দাগে রাখবেন, লাইনটা খুব ইম্পর্টেন্ট। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যের আচরণ এবং অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর সুস্পষ্ট রূপ লাভ করে 6 দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। 1966 সালের 5-6 ফেব্রুয়ারি
লাহোরে অনুষ্ঠিত বিরোধী দল সমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেখানে তিনি সংবাদ সম্মেলনে করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য 6 দফা দাবি তুলে ধরেন। দফাগুলো কি বা দাবিগুলো কি? প্রথম দাবি, পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। কি বলেছে? পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। এক, সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান হবে। দুইয়ে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র 2টি বিষয় থাকবে। কেন্দ্রীয় সরকারের হাতে কয়টি বিষয় থাকবে? মাত্র 2টি বিষয়। এক হচ্ছে প্রতিরক্ষা, 2 পররাষ্ট্র মন্ত্রণালয়। এক হচ্ছে প্রতিরক্ষা, 2 হচ্ছে কি পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে। বোঝা যাচ্ছে জিনিসটা? পরবর্তী দেখি, সারা দেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য 2 ধরনের মুদ্রা, না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা চলবে। বলা হচ্ছে যে সারা দেশে অর্থাৎ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে অবাধে বিনিয়োগযোগ্য 2 ধরনের মুদ্রা চলবে, না হইলে বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা চলবে। আমাদের দেশের কারেন্সির নাম কি? টাকা। তাদের কারেন্সির নাম কি? রুপি। এরকম করলে হবে না। হয় বিশেষ শর্ত সাপেক্ষে, হয় অবাধে 2টাই চলবে, কোনো শর্ত থাকবে না বা কোনো ট্যাক্স থাকবে না, বা বিশেষ শর্ত সাপেক্ষে এক ধরনের মুদ্রা চলবে 2টা রাষ্ট্রে। ঠিক আছে? পরবর্তী দেখি, সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে। বলা হচ্ছে যে যখন কর ধার্য করা হবে জনগণের কাছ থেকে, এই করটা সম্পূর্ণরূপে ওই অঞ্চলের সরকার পাবে। অর্থাৎ পূর্ব পাকিস্তানের কর পূর্ব পাকিস্তান পাবে, পশ্চিম পাকিস্তানের কর পশ্চিম পাকিস্তান পাবে। এবং পরবর্তী যেহেতু উপনিবেশ হিসেবে আমরা পূর্ব পাকিস্তানিরা ছিলাম, পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনগণের সেই আদায়কৃত কর থেকে নির্দিষ্ট একটা অংশ সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় যে আমাদের সরকার রয়েছে পশ্চিম পাকিস্তানে, সেখানে পাঠানো হবে। পরবর্তীতে যাব, অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, নির্ধারিত অংশ তাদের কেন্দ্রকে দেবে। সেম থিং করের মতোই। এইবার বলা হচ্ছে যে অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বিভিন্ন পণ্য, বিভিন্ন দ্রব্য, ফসল বহির্বিশ্বে বিক্রি করে, রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা হবে, এই মুদ্রার মালিক হবে আঞ্চলিক সরকার। এবং আঞ্চলিক সরকারের যে মালিক হবে তার নির্ধারিত একটা অংশ দিবে কোথায়? কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় সরকারকে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানে। ঠিক আছে? পরবর্তী আমরা দেখব, অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং এটাই কিন্তু, যে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া। যখন সেই 1965 সালের ভারত পাকিস্তানের যুদ্ধে কি ছিল? পূর্ব পাকিস্তান ছিল পুরোই অনিরাপত্তায়। ঠিক আছে? পূর্ব পাকিস্তান কোনো নিরাপত্তা ছিল না। পূর্ব পাকিস্তান পুরো একটা ডেঞ্জার জোনে ছিল। ভারত যদি চাইতো তবে পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ব বাংলাকে একদম পুরা ধস নামাই দিতে পারত, হামলা চালায়। কি এই জন্য 6 নম্বর দফাতে বলা হয়েছে আঞ্চলিক নিরাপত্তার খাতিরে আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া। এই যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, 6 দফা ভিত্তিক স্বায়ত্তশাসনের প্রবক্তা শেখ মুজিবুর রহমানের আহ্বান। উনি 1966 5-6 ফেব্রুয়ারিতে লাহোরে অনুষ্ঠিত এক বিরোধী দলীয় সম্মেলনে এই 6টা দফা উপস্থাপন করে বাঙালির কাছে। গুরুত্বটা আমরা দেখব, 6 দফার গুরুত্বটা। কেন এটার গুরুত্ব বলছিলাম না, কেন গুরুত্ব দেখা যাক। 6 দফা পূর্ব পাকিস্তান জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরেছে। আমরা দেখেছি 6টা দফাতে অর্থনীতির ক্ষেত্রে দেখেছি আমরা কর ধার্য, বৈদেশিক মুদ্রা অর্জন কিংবা একই মুদ্রার প্রচলন। আমরা রাজনৈতিক ক্ষেত্রে দেখেছি স্বায়ত্তশাসন, প্রাদেশিক স্বায়ত্তশাসন। সামরিক দেখেছি 6তে যে একটি আধা সামরিক বাহিনী গঠনের কথা। আইয়ুব সরকার একে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে। আইয়ুব সরকার কি বলে? এটা হচ্ছে একটা বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি। এই কর্মসূচি বাঙালি জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এই 6 দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে। কেন উজ্জীবিত করে? কারণ সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে পশ্চিম পাকিস্তানি যারা তোমরা আমাদেরকে শাসন করছো, তোমরা আমাদের আপনজন নয়, বা তোমরা আমাদের প্রতি প্রচুর অন্যায় অত্যাচার করতেছো। এই কারণে স্বাধীনতা লাগবে আমাদের। এই যে সরাসরি না বলা হইলো, স্বাধীনতার একটা মন্ত্র সেখানে রোপিত ছিল বা বীজ একটা রোপিত ছিল। এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। দেখো বলা হয়েছে এটি ছিল বাঙালি জাতির কি? মুক্তির সনদ। কারণ কি? এই 6টা দফা বাঙালির অধিকার নিয়ে কথা বলেছে। এই 6টা দফা বাঙালির মুক্তির কথা বলেছে। 6 দফা কর্মসূচি ঘোষণার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানের 1 নম্বর শত্রু বলে চিহ্নিত করে। 6 দফা যখন দিয়েছে, শেখ মুজিবুর রহমানকে কি বলেছে পাকিস্তানি শাসক গোষ্ঠী? বিচ্ছিন্নতাবাদী এবং 1 নম্বর শত্রু। কি বলেছে? দেশের 1 নম্বর শত্রুকে শেখ মুজিবুর রহমান।
পাকিস্তান সরকার 6 দফা গ্রহণ না করে দমন পীড়ন শুরু করলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে। বলছে কি যে 6 দফা যখন গ্রহণ করে না তখন কি করে আরো আন্দোলন বেগবান হয়, আরো আন্দোলনে জনগণ ফেটে পড়ে। তারপরে লক্ষ্য করব আমরা ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। এটা কিন্তু আসলে ঐতিহাসিক একটা মামলা, ঠিক আছে? পুরা নামটা মনে রাখতে হবে। তুমি যদি শুধুমাত্র খাতায় বা এমসিকিউতে এটা উত্তর করো ঐতিহাসিক আগরতলা মামলা, এইটুকে যদি তুমি চুপ থাকো হবে না ভাই, কারণ তোমার বাকি অংশটা বলতে হবে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য, ঠিক আছে? পরবর্তীতে যাব আমরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির চূড়ান্ত লক্ষ্য ছিল কি? বাংলাদেশের স্বাধীনতা। চূড়ান্ত লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা। তার বিশ্বাস ছিল যে শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রাম ব্যতীত বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। এইভাবে আন্দোলন করে প্রতি বছরের পর বছর আন্দোলন জেলে গিয়ে আন্দোলন করে লাভ নাই, সশস্ত্র সংগ্রাম যতদিন না হয়। তাই তিনি সেই সময়ে গোপনে গঠিত বিপ্লবী পরিষদের সাথে একটা আলোচনা করছিল, ঠিক আছে? বিপ্লবী পরিষদের সদস্যদের সাথে পরিকল্পনা বাস্তবায়নে সম্মতি দিয়েছিলেন। বিপ্লবী পরিষদের পরিকল্পনা ছিল নির্দিষ্ট রাতে এবং নির্দিষ্ট সময়ে বাঙালিরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের সব ক্যান্টনমেন্টে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে পাকিস্তানের অস্ত্র কেড়ে নিয়ে তাদের বন্দী করবে এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবে। পরিকল্পনাটির ব্যাপারে একবার শেখ মুজিবুর রহমান ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়েছিলেন। কি বলেছে? পরিকল্পনাটির ব্যাপারে একবার শেখ মুজিবুর রহমান ত্রিপুরার রাজধানীর নাম কি? আগরতলা। ত্রিপুরা রাজধানীর নাম হচ্ছে আগরতলা, মাথায় রাখতে হবে। গিয়েছিলেন, পরিকল্পনায় বাস্তবিত হওয়ার পূর্বেই তা ফাঁস হয়ে যায়, কোনোভাবে তা কি হয়ে যায়? ফাঁস হয়ে যায়। এরপর পাকিস্তানি সরকার ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য দায়ের করে। শাসক গোষ্ঠী এটিকে ষড়যন্ত্র মামলা হিসেবে আখ্যায়িত করে। শাসক গোষ্ঠী কি বলে? অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা এটাকে ষড়যন্ত্র মামলা বলে আখ্যায়িত করে। পাকিস্তানের শাসক গোষ্ঠীর দৃষ্টিতে ষড়যন্ত্র বলে মনে হলো এটি ছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর একটি পরিকল্পনা। অবশ্যই, কারণ সশস্ত্র সংগ্রাম কিন্তু পরে হয়েই ছিল ৭১-এ, তো সেটা তখনই কিন্তু করার একটা প্ল্যান করছিল। এই মামলায় রাজনীতিবিদ, বেসামরিক সরকারি কর্মকর্তা, সামরিক ও প্রাক্তন সরকারি কর্মকর্তা, অন্যান্য বেসরকারি ব্যক্তিবর্গ সহ মোট ৩৫ জনকে, মোট কয়জনকে? ৩৫ জনকে আসামি করা হয়। শেখ মুজিবুর রহমানকে করা হয় ১ নম্বর আসামি। শেখ মুজিবুর রহমানকে করা হয় কি? ১ নম্বর আসামি। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির অর্থাৎ প্যানাল কোডের ১২১ ক এবং ১৩১ ধারায় তদানীন্তন পূর্ব পাকিস্তানকে সশস্ত্র পন্থায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়। বিচারের উদ্দেশ্যে ঢাকা ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে ১৯৬৮ সালের ১৯শে জুন এই মামলার শুনানি শুরু হয়। কি বলেছে? যে ঢাকা ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে কি হয়? ১৯৬৮ সালের ১৯শে জুনে এই মামলার শুনানি শুরু হয়। কোন মামলার? ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান, অন্যান্য, ঠিক আছে? মামলা শুরু হওয়ার পর তা প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু হয়। ছাত্র সমাজ এখানে ভূমিকা রাখে। ছাত্র সমাজের ১১ দফার ভিত্তিতে কৃষক, শ্রমিক, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়, ঠিক আছে? অর্থাৎ ছাত্ররা এই আন্দোলন শুরু করে। সেখানে কৃষক, শ্রমিক, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন অর্থাৎ আপমর বা আপামর লোক, ঠিক আছে? আপমর জনগোষ্ঠী আন্দোলনে অংশগ্রহণ করে, যার কারণে এই আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে, গণ আন্দোলন হয়ে ওঠে। ৬ দফা এবং ১১ দফা আন্দোলনের ফলে যে গণজাগরণ সৃষ্টি হয় তারই ধারাবাহিকতায় ঐতিহাসিক আগরতলা মামলা বাঙালির স্বাধীনতার দিকে ধাবিত করতে অনুপ্রেরণা যোগায়। বলা হচ্ছে কি যে এই ১১ দফা আন্দোলনটা বা ৬ দফা আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে যে গণজাগরণ একটা সৃষ্টি হয়, অর্থাৎ একটা গণ আন্দোলন, যেটি এখানে বলা হয়েছে, আমি একটু লিখি জিনিসটা, একটা যে গণ আন্দোলনের কথা বলা হয়েছে, গণ আন্দোলনের রূপ নেওয়ার কারণে এই ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য, এই মামলাটা বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশেষ ভূমিকা পালন করে। পরবর্তীতে যাই আমরা ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান। এখন ম্যাস মুভমেন্টে আসবো আমরা। গণ অভ্যুত্থান বা ম্যাস সাপ্রেজ, গণ অভ্যুত্থানে ১৯৬৯ কি হয়েছিল দেখি। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৯৬৯ সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংগঠিত হয়। ইতিহাসে এটি ৬৯-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। এটি বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে। সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন, মানুষ যার অবস্থান থেকে, বলা হয়েছে কি মানুষ যার অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হয়।
আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা শহীদ হন। তাহলে 1969 গণ অভ্যুত্থানেও আমরা দেখতে পাচ্ছি যে দুইজনের শহীদ হচ্ছে, একজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আসাদুজ্জামান আসাদ, আরেকজন রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর শামসুজ্জোহা শহীদ হন এই গণ অভ্যুত্থানে। প্রদেশব্যাপী ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ তখন রাস্তায় নেমে আসে। অবশেষে 1969 সালের 22শে ফেব্রুয়ারি আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। এই আন্দোলনের মুখে বা আন্দোলনের চাপে পড়ে তাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন। অন্য নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হয়। আগরতলা মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। যে মামলাটা করেছিল ষড়যন্ত্রের মামলা বলে শাসক গোষ্ঠী বলছিল, সেটিকে প্রত্যাহার করে নিয়েছে। ঠিক আছে, 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে, অর্থাৎ বর্তমানে রেসকোর্স ময়দানের নাম কি তোমরা বলতো ভাইয়াপুরা? পারবা তো অবশ্যই। সোহরাওয়ার্দী উদ্যান বলেছিলাম না, টিএসসির পাশে ঢাকা ইউনিভার্সিটিতে। সো সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে কি দেওয়া হয়? সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তাকে বঙ্গবন্ধু উপাধিটা দেওয়া হয়। 1969 23শে ফেব্রুয়ারিতে ছাত্রনেতা তোফায়েল আহমেদের পক্ষ থেকে 1969 23শে ফেব্রুয়ারিতে এটি দেওয়া হয়। এতে টাকসুর বিপি ছাত্রনেতা জনাব তোফায়েল আহমেদ এই প্রস্তাব উত্থাপন করে। তা শেখ মুজিবকে তখন বঙ্গবন্ধু উপাধিটা দেওয়া হয়। তারপর থেকে ওনার নাম হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে দেখছি আমরা সৈয়দ আসাদের চিত্র এবং গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রস্তাব। 1969 গণঅভ্যুত্থানের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান, ঠিক আছে, ওকে, কি হয়? আইয়ুব খানের পদত্যাগ করতে তিনি বাধ্য হন। অর্থাৎ এই 1969 গণঅভ্যুত্থানটা যখন হয় তারপরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন, তারপরে তিনি পদত্যাগ করেন, সে আন্দোলনের মুখে পড়ে। এর পূর্বে তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন। জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয় 1970 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে। অর্থাৎ যখন ইয়াহিয়া খান আসেন, জেনারেল ইয়াহিয়া খান, নতুন সামরিক সরকার এসেও তখন তিনি বাধ্য হয়ে যান যে না, এখানে আর ঝামেলা পাকায় লাভ নাই, এবারে এদের কথা অনুযায়ী একটা আমরা নির্বাচন দিব। গণ অভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তা ভাবনার বিকাশ ঘটে। বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তায় তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। 1970-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধে, 69-এর গণ অভ্যুত্থানের ব্যাপক প্রভাব ছিল, ব্যাপক প্রভাব। মূলত বাঙালি জাতীয়তাবাদের ভাবাদর্শ এসব অর্জন সম্ভব হয়। কেন প্রভাব ছিল? 1969-এর যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান যেটি ছিল আমাদের, সেই গণ অভ্যুত্থানে কি হয়? সেই গণ অভ্যুত্থানে সকল প্রকারের জনগণ, সকল শ্রেণীর মানুষ, আমি যদি বলি আপমর, ভুল হবে না আমার আপমর বললে, অবশ্যই না, এই আপমর জনগণের যে একটা অংশগ্রহণ, আপমর জনগণের অংশগ্রহণ, এই অংশগ্রহণেই কিন্তু বাঙালি জাতির যে জাতীয়তাবাদ রয়েছে সেই জাতীয়তাবাদের একটা উন্মেষ ঘটায়। এবং জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর কারণেই আমরা দেখতে পেরেছি যে মহান মুক্তিযুদ্ধ কিংবা 70-এর নির্বাচন, সে সাধারণ নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধে ব্যাপক একটা আমরা প্রভাব দেখেছি সেই আন্দোলনের। এবং মানুষজন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে, তাদের অধিকার আদায়ের জন্য তারা কি সাবধান হয়েছে, যে কারণে তারা আন্দোলন করতে চেয়েছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা সচেষ্ট হয়েছে। সেই সব কিছুই সম্ভব হয়েছে এই যে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে টুকটুক টুকটুক করে সব আন্দোলন যা যা আছে, একটু মজা করলাম, সব আন্দোলন যা আছে এক কথায় 52, 62, 66, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, পরে এই 69 গণ অভ্যুত্থান, আগরতলা মামলা, 68 সকল প্রকার জিনিস মিলে আমাদের কি হয়? বাঙালি জাতীয়তাবাদের ভাবাদর্শে অর্জন সম্ভব হয়। পরবর্তী চলে আসি আমরা 70-এর সাধারণ নির্বাচন এবং তার পরবর্তী ঘটনা কি ছিল, ঠিক আছে, ওকে। 1969 সালের 25শে মার্চ আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। ইয়াহিয়া খান উক্ত পদে আসীন হন। তিনি 28শে মার্চের ঘোষণায় পাকিস্তানি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি প্রদান করেন। তবে পাকিস্তানে ইতোপূর্বে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং এই নির্বাচন নিয়েও নানা আশঙ্কা ছিল যে হবে কি না আদৌ। নির্বাচন বিষয়ে কোনো নিয়মকানুন ছিল না। অবশেষে 1970 সালের 7ই ডিসেম্বর সর্বপ্রথম এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম কি হয়? এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ, ন্যাপ, ওয়ালি, মুসলিম লীগ কাইয়ুম, মুসলিম লীগ কনভেনশন, পাকিস্তান পিপলস পার্টি, ডেমোক্রেটিক পার্টি, জামাত ইসলামী প্রভৃতি দল অংশগ্রহণ করে। আওয়ামী লীগ নির্বাচনকে 6 দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করে। অর্থাৎ আওয়ামী লীগের যে ইশতেহারটা থাকে সেটা হলো 6 দফার যে 6টা দাবি, সেটাই তার ইশতেহার রূপে ব্যবহার করে, যে আমরা আমাদের নির্বাচনে জয়লাভ করলে আমরা এই দাবিগুলো অবশ্যই পূরণ করবো, যেটি হচ্ছে পূর্ব বাংলার মানুষের বাঁচার দাবি বা প্রাণের দাবি।
নির্বাচনে 5,64,00,000 ভোটারের মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল 3,22,00,000। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে 300টি আসনের মধ্যে পূর্ব বাংলার জন্য নির্ধারিত ছিল 162 আসনের 160টি কে লাভ করে আওয়ামী লীগ। 300টির মধ্যে 162টি ছিল বরাদ্দ পূর্ব পাকিস্তানে, তার মধ্যে 160টি লাভ করেছিল আওয়ামী লীগ। সংরক্ষিত মহিলা আসনে 60টি, আওয়ামী লীগ মোট সহ 167টি আসন লাভ করে জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের সংরক্ষিত 10টি মহিলা আসন সহ মোট 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ 298টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ঠিক আছে, নির্বাচনে আওয়ামী লীগের এই বিজয় ছিল নজরবিহীন। আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন ও 6 দফার পক্ষে গণরায় লাভ করে। অর্থাৎ 1970-এর যে সাধারণ নির্বাচনটা, এই নির্বাচনে যদি আমরা ওভারঅল দেখি 310টা আসনের মধ্যে 298টা, ক্যান ইউ ইম্যাজিন 310-এর মধ্যে 298টা আসন পেয়ে সেই সময় আওয়ামী লীগ কি করে একটা নজিরবিহীন একটা দৃষ্টান্ত স্থাপন করে নির্বাচনের ক্ষেত্রে। সেখানে বোঝা যায় যে জনগণ যে আসলে ক্ষমতার মালিক, সকল ক্ষমতার, সেটি প্রকাশ পায় সেই নির্বাচনের ফলাফলের মাধ্যমে। পরবর্তীতে আমরা যাব নির্বাচনের গুরুত্বটা। 1970 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে 6 দফা 11 দফার প্রতি জনগণের আকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট একটা পরাজয়। অবশ্যই পরাজয় ছিল পশ্চিম পাকিস্তানের জন্য, কারণ পশ্চিম পাকিস্তানে কখনো আন্দাজও করতে পারেনি যে পূর্ব পাকিস্তানের একটি দল নির্বাচনে এত নিরঙ্কুশ একটা বিজয় লাভ করবে। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। কারা অবস্থান গ্রহণ করে? পূর্ব পাকিস্তানের জনগণ। কারণ তারা বুঝতে পারে ভাই আর নয়, আমরা আর পারবো না, আমরা অন্যায় অত্যাচার শোষণ সহ্য করতে পারবো না। এই বৈষম্যের পরিবেশে থেকে থেকে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলতেছি। আমাদের দরকার এখন অধিকার, আমাদের দরকার এখন নিজেদের রক্ষা করার জন্য একটা স্বাধীন রাষ্ট্র। আমরা বৈষম্য থাকবো না, আমাদের সমান অধিকার দরকার, সমান সুযোগ দরকার। এই কারণেই তারা শক্ত অবস্থান গ্রহণ করেছিল। 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্র দানে বিশাল ভূমিকা রাখে। পরিণতিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ঘটে। পরিণতিতে কি হয়? স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় বা অভ্যুদয় হয়। এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রায় কি করছে? মুক্তিযুদ্ধের চরিত্র দানে বিশাল ভূমিকা রাখে। ঠিক আছে, ওকে। তাহলে ওভারঅল আমরা যেটা দেখলাম এই পরিচ্ছেদে আমাদের অনেক আলোচনা ছিল। কি কি আলোচনা ছিল আমরা যদি আর একটু রিকল করি, তাহলে আমরা বলতে পারবো যে এই পরিচ্ছেদে আমরা শুরুতে দেখেছি সামরিক শাসন কিভাবে কায়েম হয়েছিল, প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কিভাবে সামরিক শাসন চালু করেছিল এবং সামরিক শাসন কি কি বাতিল করে, সংবিধান বা মৌলিক অধিকার, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ। পরবর্তী দেখেছি আমরা প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে সরিয়ে আইয়ুব খান কিভাবে ক্ষমতা দখল করে। পরবর্তী আইয়ুব খান এই ঐতিহাসিক আগরতলা মামলার কন্দলে পড়ে তিনি কি করেন? পদত্যাগ করেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তার আগে আমরা 6 দফা মিস করে গেছি। 6 দফা আমরা দেখেছি বাঙালির প্রাণের দাবি, বাঁচার দাবি বা ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ। সেই 6টা দাবির মাধ্যমে বঙ্গবন্ধু 1966 সালের 5-6 ফেব্রুয়ারিতে লাহোরে অনুষ্ঠিত এক বিরোধী দলের সম্মেলনে বাঙালির এই দাবিগুলো নিয়ে তিনি হাজির হন জনগণের কাছে। পরবর্তী আমরা লক্ষ্য করতে পেরেছি 68 সেই ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান অন্যান্য এই মামলাকে তারা পশ্চিম পাকিস্তানের কি বলেছিল? ষড়যন্ত্রের মামলা। কেন? কারণ পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের বা বাঙালির স্বাধীনতা অর্জনের জন্য একটা পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোনো একভাবে সেটি ফাঁস হয়ে যায় এবং পরবর্তীতে তাকে 1 নম্বর আসামি করে তাকে গ্রেপ্তার করে বঙ্গবন্ধু সহ 34 জনকে, অর্থাৎ মোট 35 জন আসামি করা হয়েছিল সেই মামলায়। পরবর্তীতে ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে পড়ে 6 দফা এবং 11 দফা অর্থাৎ 2টি আন্দোলন মিলে এবং সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণের কারণে সেই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়, যা 1969-এর গণ অভ্যুত্থান রূপে আমাদের ইতিহাসে পরিচিত। সেই আন্দোলনের মুখে পড়ে শেখ মুজিবুর রহমানকে কি করে? নিঃশর্ত মুক্তি দেওয়ার একটা কথা দেখা যায় সেখানে। এবং পরবর্তীতে যখন মুক্তি দেওয়া হয়, মুক্তি দেওয়ার পরে 1969-এর 23 ফেব্রুয়ারিতে তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে ছাত্রনেতা ডাকসুর যে প্রেসিডেন্ট ছিল ছাত্রনেতা তোফায়েল আহমেদ, তাকে দ্বারা বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কাকে? শেখ মুজিবুর রহমানকে। পরবর্তী আমরা দেখতে পারি শেষের দিকে এসে 70-এর সাধারণ নির্বাচনের ঘটনাটি।
70-এর সাধারণ নির্বাচনে আমরা দেখতে পারি যে নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা বিজয় অর্জন করে, একটা নজিরবিহীন একটা দৃষ্টান্ত স্থাপন করে কে? আওয়ামী লীগ 310টি আসনের মধ্যে 298টি আসন লাভের কারণে। কিন্তু সেই নির্বাচন জিতার পরেও কি বাংলাদেশের পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেওয়া হয়েছিল কিনা, নাকি বৈষম্যের আরও চিত্র দেখা যায়? এই ঘটনাটা নিয়ে তোমাদের পরবর্তী অধ্যায়ে আলোচনা, যে আসলে কি হয়েছিল 70-এর পরে ঘটনাটি। তো ইনশাআল্লাহ সেটি নিয়েও আমরা আলোচনা করব তোমাদের সাথে। আজকে আলোচনা এই পর্যন্তই ছিল এই পরিচ্ছেদের। আশা করি সকলেই আলোচনাটি বুঝতে পেরেছো এবং সকলেই মন দিয়ে ক্লাসটি করবে। এবং এই আজকে এত বড় আলোচনার 66-র 6 দফা মাথায় রাখবে, অবশ্যই মাথায় রাখতে হবে ভাই। 6 দফা রয়েছে, 69-এর গণঅভ্যুত্থান রয়েছে আগরতলা মামলা, কিংবা সামরিক শাসন কখন চালু হয়েছে বা তার বিরুদ্ধে আন্দোলনগুলো, এগুলো আমার কনসেপ্টটা মাথায় নেওয়া লাগবে। যে কোনো ইতিহাস ভিত্তিক পড়ার ক্ষেত্রে অনুচ্ছেদ, গল্প রচনা, সাহিত্য যাই হোক না কেন, কনসেপ্ট যদি তুমি তোমার মাথার ভিতরে রাখতে পারো, ট্রাস্ট মি, তুমি সেটার বস, এক কথাই শেষ। ঠিক আছে? সো তোমাকে সেটা খুবই মনোযোগ সহকারে করতে হবে। আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েটে নর্ডাম কলেজ থেকে মানবিক শাখায়। সেখানে অর্থাৎ আর্টস স্টুডেন্ট আমি ছিলাম। সেই আর্টস স্টুডেন্ট হওয়ার সত্ত্বে আমি যখন স্কুলে সায়েন্সে ছিলাম, স্কুল সায়েন্স থেকে যখন আমি আর্টসে আসি, রূপান্তর করি, তখন আমার কাছে মনে হয় যে আরে আর্টসের পড়া তো মুখস্থ করতে হবে, অনেক পড়তে হবে, অনেক পড়া, হ্যান ত্যান, মুখস্থ ছাড়া হবে না। কিন্তু সেখানে নর্ডেম কলেজের টিচাররা আমাদের সবসময় বলেন একটি কথা, বেসিক হিট করতে হবে। কারণ তুমি যদি বেসিক না পড়ো, তুমি যদি একটা মূল বই না পড়ো, বইটির গভীরে কী আছে এটি না পড়ো, তুমি খালি যদি অন্ধ হাফেজের মতো পড়তে থাকো, তোমার কিন্তু কোনো কিছুই হবে না। তুমি বেসিকটা পড়ো, মূল থিমটা বোঝার চেষ্টা করো এবং প্রোডাক্টিভ ওয়েতে চেষ্টা করো তোমার উত্তরটা নিজের মধ্যে সাজিয়ে নেওয়ার। আমি তাই করেছি। ইন্টারমিডিয়েট পরীক্ষাতে আমি পৌরনীতি বিষয়ে এক গাদা লিখি নাই। প্রোডাক্টিভ ওয়েতে যতটুকু চেয়েছে, 6 দফা তোমাদের মাত্র পড়ালাম আমি, 6 দফাও কিন্তু ছিল প্রশ্নে। 6 দফার আমি 6টা দফা জাস্ট লিখে দিয়েছি, বর্ণনা করিনি, গুরুত্ব অল্প লিখে দিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ রেজাল্টের সময় আমি দেখি যে না, আমি সবচেয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছিলাম পৌরনীতিতে এবং আই গট স্কলারশিপ ইন এইচএসসি। সো এরকম প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে হবে। বাই গাদাশ্রম 100 জন খাটবে। বি ইউনিক, বি দ্যাট ওয়ান, ওকে? তবে উইথ লজিক। ইললজিক্যালি ওয়ান হয়ে লাভ নাই সমাজে, লজিক হইতে হবে, নাহলে সমাজে তোমাকে কেউ গ্রহণ করবে না। কথাগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, আজকের ক্লাসটি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে করবা। ক্লাস করার সময় অবশ্যই বইটা বের করে একই সাথে পড়বা, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।